এখন নৃপেন্দার বাড়ির সামনে কোনো লাইন নেই। বাড়ির দরজায় একটা নোটিশ টাঙানো হয়েছে, জেলা সম্পাদক আগামী 3 দিনের জন্য বাহিরে থাকিবেন, দয়া করিয়া লাইন দেবেন না। নৃপেন্দা নিজে তাদের আসতে বলেছেন শুনে একজন তাদের বাইরের ঘরে বসতে দিল। এর আগের দিন অনিমেষ লক্ষ্য করেনি, পেছনের দেওয়াল জুড়ে লেলিনের বিশাল ছবি টাঙানো আছে। কি করে সেদিন ওটা চোখ এড়িয়ে গেল কে জানে। বাইরে যাওয়ার জন্য তৈরি হয়ে এলেন নৃপেন্দা। মাধবীলতাকে দেখে তার চোখ ছোট হলো। অনিমেষটা উঠে দাঁড়িয়েছিল। নৃপেন্দা ওদের বসতে বলে সামনের চেয়ারে বসলেন। খুব দেরি হয়ে গেছে, 2 মিনিটের মধ্যে বেরিয়ে পড়তে হবে, নইলে ট্রেন মিস করব। বলো কি ব্যাপার। অনিমেষ সংক্ষেপে তরুণ সংঘ ক্লাবের ছেলেদের কথা বলে শেষ করলো। ওরা আপনাদের দলের কর্মী? নৃপেন্দা বললেন, কর্মীদের গায়ে কি দলের ছাপ মারা থাকে? একে তো চিনলাম না। মাধবীলতার দিকে তাকালেন তিনি। আমার স্ত্রী মাধবীলতা মিত্র। ওহো, আপনার কথা কে যেন বলছিল, নকশালদের ধরতে পুলিশ আপনার উপরে খুব অত্যাচার করেছিল বোধহয়। ঘড়ি দেখলেন নৃপেন্দা। কিন্তু অনিমেষ, তুমি আমাকে কি করতে বলছো? ওদের বলুন যে ওই ব্যাপারে নাক না গলায়। তোমার কাছে ওরা সরাসরি টাকা চেয়েছে কি? না, নিবারণ বাবু, যিনি আমাদের বাড়িতে ভাড়া থাকেন, তার কাছে চেয়েছে। ভদ্রলোক খুব ভয় পেয়ে গেছেন। কি বলবো বলো, আজকালকার ছেলেরা যা ভালো বোঝে তাই করে। এই যে আমার শ্বশুর মশাই মারা গেলেন, বাড়িটা খালি পড়েছিল। আমার স্ত্রী একমাত্র মেয়ে, ওর মা চলে গেছেন বছর 10 আগে। খালি বাড়ি ফেলে রাখার কোনো মানে হয় না বলে বিক্রি করতে চাইলেন আমার স্ত্রী। অমনি পাড়ার সব ছেলেরা এসে পুজোর চাঁদা হিসেবে 1 লক্ষ টাকা চাইল। তুমি ভাবো ব্যাপারটা, আমি পার্টির এতদিনের সম্পাদক, আমার স্ত্রীর কাছে ওরা টাকা চাইছে। যদি না দিতাম, যদি শাসন করতাম, তাহলে পরের নির্বাচনে কেউ আমাদের ক্যান্ডিডেটের হয়ে খাটতো না। তবে হ্যাঁ, আমি বলে কয়ে ওটা 50,000-এ নামিয়েছিলাম। হাসলেন নৃপেন্দা। আপনি সম্পাদক হয়ে ক্যাডারদের প্রশ্রয় দিয়েছেন। অনিমেষ হতভম্ব। পরিবর্তিত পরিস্থিতিতে অনেক কিছুই করতে হয় অনিমেষ। আচ্ছা, উঠছি। নৃপেন্দা উঠে দাঁড়ালেন। এতক্ষণে মাধবীলতা কথা বলল। আপনারা পশ্চিমবঙ্গের শাসক দল, আপনাদের দলের ছেলে আমাদের উপরে অত্যাচার করছে দেখেও কোনো সাহায্য করবেন না? তাহলে তো বুঝতে হবে আমরা জঙ্গলে বাস করছি। নৃপেন্দা বললেন, এর আগে যখন অনিমেষ আমার কাছে এসেছিল, তখন আমি ভোম্বলকে বলে দিয়েছিলাম, কারণ ভোম্বলকে আমি নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু দান্দিক বস্তুবাদ যে পর্যায়ে পৌঁছেছে, এক কাজ করুন, আপনারা সৌমেন বাবুর সঙ্গে দেখা করুন, উনি এদের ব্যাপারটা দেখেন, আমি বলে দেব। আচ্ছা ভাই, আর দেরি করা যাবে না। নৃপেন্দা দ্রুত বেরিয়ে গেলেন। দরজার বাইরে পা রাখতে না রাখতেই নৃপেন্দার গাড়িটাকে চলে যেতে দেখল ওরা। অনিমেষ বলল, চলো রিকশার খোঁজ করি। গেটের পাশে একটি যুবক দাঁড়িয়েছিল। কথাটা তার কানে গিয়েছিল। যেতেই বলল, এখানে দাঁড়ান, এখনই রিকশা পেয়ে যাবেন। কোথায় যাবেন? অনিমেষ বলল, হাকিম পাড়ায়। মাধবীলতা জিজ্ঞাসা করল, আচ্ছা সৌমেন বাবু কোথায় থাকেন? আমাদের জেলা কমিটির সৌমেনদার কথা বলছেন? আন্দাজে বুঝে নিয়ে মাথা নাড়ল মাধবীলতা। হ্যাঁ, বাবুপাড়ায়, থানার উল্টো দিকে। এই খানিক আগে নৃপেন্দার সঙ্গে মিটিং করে বাড়ি গিয়েছেন। উনি 8টা নাগাদ পার্টি অফিসে যান। যুবক হাত নেড়ে একটা রিকশাওয়ালাকে থামতে বলল। ওরা রিকশায় উঠে বসলে অনিমেষ বলল, হাকিম পাড়ায় চলো। মাধবীলতা মাথা নাড়ল, না, আগে বাবুপাড়ায় যাব। অনিমেষ মুখ ফেরালো, কেন?
সৌমেন বাবুর সঙ্গে দেখা করে যাব। না, লোকটিকে আমি চিনি না। তাছাড়া নৃপেনদা বলেছেন ওর সঙ্গে কথা বলবেন। আগে বলুন, তারপর দেখা যাবে। উনি আজ কলকাতায় চলে যাচ্ছেন। যদি শেষ পর্যন্ত ভুলে যান, তাহলে তরুণ সঙ্গের সমস্যাটা একই জায়গায় থেকে যাবে। তার চেয়ে আমরাই সৌমেন বাবুর সঙ্গে কথা বলি। মাধবীলতা শক্ত গলায় কথাগুলো বলল। অনিমেষ রিকশাওয়ালাকে বলল, বাবুপাড়া হয়ে যাবে ভাই। দিনবাজার দিয়ে গেলে তাড়াতাড়ি হতো। রিকশাওয়ালা বলল, একই হতো। তুমি আমাকে জলপাইগুড়ির রাস্তা চেনাবে নাকি? বিরক্ত হলো অনিমেষ। মাধবীলতা আর চোখে তাকালো, কিছু বলল না। থানার সামনে এসে সৌমেন বাবুর বাড়ি খুঁজে পাওয়া গেল সহজেই। একটি পুলিশকে জিজ্ঞাসা করতেই রিকশাওয়ালা বলে ফেলল, আরে, আগে বললে আমি নিয়ে যেতাম। চলুন চলুন। তুমি ওকে চেনো? কে না চেনে? রিকশাওয়ালা একটা দোতলা বাড়ির সামনে থামলো। 10 মিনিট অপেক্ষা করার পরে যে ভদ্রলোক হাসি মুখে বেরিয়ে এলেন, তাকে অনিমেষ আগে কখনো দেখেনি। দুহাত কপালে ঠেকিয়ে বললেন, আপনাদের আগে কখনো দেখেছি বলে মনে পড়ছে না, বলবেন? একটা সমস্যার কারণে এসেছি, মাধবীলতা বলল। পাশের ঘরের দরজা ঠেলে আলো জ্বালিয়ে সৌমেনবাবু বললেন, এই শহরের লোকজন সমস্যায় পড়লে ডাক্তারের কাছে যায়, উকিলের কাছে যায়, সব শহরের লোকজনই যায়। তবে এই শহরের লোক সমস্যায় পড়লে থানায় না গিয়ে উল্টো এই দিকের এই বাড়িটাতে আসাই পছন্দ করে। বসুন বসুন, আগে আপনাদের পরিচয়টা জানি। অনিমেষ বলল, আমি অনিমেষ, ও আমার স্ত্রী। নৃপেনদা আপনার সঙ্গে দেখা করতে বললেন। ওকে আমি ছাত্র অবস্থা থেকেই চিনতাম। আচ্ছা, আপনি এখন কোথায় থাকেন? কলকাতায়। সমস্যাটা কি? মাধবীলতা মুখ খুলল। পুরো ঘটনাটা সংক্ষেপে বেশ গুছিয়ে বলল সে। চোখ বন্ধ করে শুনলেন সৌমেন বাবু। তারপর জিজ্ঞাসা করলেন, ছেলেগুলোর নাম বলুন। মাধবীলতা তাকালো অনিমেষের দিকে। অনিমেষ মাথা নাড়ল। নাম তো জানি না। ওরা কথা বলেছিল, নাম বলেনি। নাম না জানলে আমি অ্যাকশন নেব কি করে? ওরা যে আমাদের লোক, সে ব্যাপারে আমাকে নিঃসন্দেহ হতে হবে। আজকাল অনেকেই পার্টির কর্মী বলে পরিচয় দিয়ে 2 পয়সা কামিয়ে নিচ্ছে। যে দল ক্ষমতায় থাকে তাকে এই আবর্জনার দায় বইতে হয়। আপনারা খোঁজ নিয়ে আমাকে নামগুলো বলুন। সৌমেনবাবু মিষ্টি হাসলেন। মাধবীলতা উঠে দাঁড়ালো। আপনি তরুণ সংঘের প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করলেই জানতে পারতেন। মাথা নাড়লেন সৌমেনবাবু। না, পারতাম না। আমি ওদের প্রেসিডেন্ট। আমাকে জানিয়ে ওরা এই কাজটি করবে না। পার্টি থেকে বলা হয়েছে, ভাড়াটে এবং বাড়িওয়ালার ঝগড়ার মধ্যে কেউ যেন নাক না গলায়। যারা নাক গলাচ্ছে তারা যে পার্টির কর্মী নয় তা আমি জোর গলায় বলতে পারি। নকশালদের মধ্যে প্রচুর কংগ্রেস বদ ছেলেকে ঢুকিয়ে দিয়েছিল, যারা নিজেদের নকশাল বলে পরিচয় দিয়ে কনস্টেবলদের মেরেছে, স্কুল পুড়িয়েছে। ফলে মানুষ নকশালদের সমর্থন করেনি। এটাই ছিল কংগ্রেসের কৌশল। এখন 2 কংগ্রেস মিলে আমাদের বদনাম করার জন্য এইসব ছেলেদের রিক্রুট করেছে, যারা আমাদের কর্মীদের সঙ্গে মিলে মিশে দলের বদনাম করবে। তবুও আমি দেখব। রিকশায় উঠে মাধবীলতা জিজ্ঞাসা করল, কি বুঝলে? অনিমেষ মাথা নাড়ল। কোনো লাভ হলো না এখানে এসে। একটা কমিউনিস্ট পার্টির অবস্থা কোথায় নেমে এসেছে বোঝো। এত বছর ক্ষমতায় থেকেও মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল দলটা। নতুন কথা বলছো নাকি তুমি? মানে, ইউনিভার্সিটিতে পড়ার সময় তোমার পায়ের গুলির দাগ দেখিয়ে ওরা তোমাকে বিপ্লবী সাজিয়েছিল, মনে নেই? মাধবীলতা বলল, আছে, কিন্তু তখন ওদের চক্ষু লজ্জা ছিল। অনিমেষ বলল,
ক্ষমতা দীর্ঘদিন হাতে পেলে লজ্জা ভয় সব দূর হয়ে যায়। মাধবীলতা বলল, এখন তো আমার আরো বেশি মনে হচ্ছে বাড়ি বিক্রি না করে এখানে থাকতে। অনিমেষ মাথা নাড়ল। সেটা পরের কথা, এই ব্যাপারটা নিয়ে কিছু একটা করা যায় কিনা ভাবতে হবে। মাধবীলতা বলল, ছোট মাকে নৃপেন বাবুর কথাই বলবে। সৌমেন বাবুর কাছে গিয়েছিলাম, বলার দরকার নেই। রাত্রে খাওয়ার পরে শুতে এসে মাধবীলতা জিজ্ঞাসা করল, এখন বলো তো, তখন বেরোবার সময় তুমি ওইভাবে হাসছিলে কেন? তুমি দেখছি বলোনি। অনিমেষ বিছানায় বসেছিল। ওই রকম হাসি কখনো দেখিনি তো। বললে তুমি রেগে যেতে পারো, তাই শোনাই যাক। সাদা শাড়ি সাদা জামাও যে কখনো কখনো পুরুষের মন চঞ্চল করে দিতে সক্ষম, তা তোমাকে দেখে তখন মনে হয়েছিল। মাধবীলতা অবাক হয়ে তাকালো, তারপর বলল, এ কি কথা শুনি, তোমার ওসব হয় নাকি? ঠিক তখনই ওর মোবাইল জানান দিল। সেটা তুলে অন করে বেশ কিছুক্ষণ শুনে সে বলল, আচ্ছা ঠিক আছে। মোবাইলের সুইচ বন্ধ করে মাধবীলতা বলল, অর্কর ফোন, ও এখন ট্রেনে, এখানে আসছে। জলপাইগুড়ি রোড স্টেশনে নেমে পড়ল অর্ক। ছেলেবেলায় যখন এসেছিল এই স্টেশনেই নেমেছিল, কিন্তু সেই স্মৃতি মুছে গিয়েছে। ট্রেনেই শুনেছিল জলপাইগুড়িতে দুটো স্টেশন আছে, একটা শহরের বুকের মধ্যে, আর এই রোড স্টেশনটা শহর থেকে বেশ খানিকটা দূরে। অর্ক ফাঁপড়ে পড়ল, কারণ ট্রেন স্টেশনের বাইরে রিক্সা ছাড়া আর কিছু নেই যাতে উঠে সে শহরে যেতে পারে। কোনো রিক্সাওয়ালাই যাত্রী নিতে রাজি হচ্ছে না, বলছে ভাড়া হয়ে গিয়েছে। বলছে, বাবু, পার্টির দাদারা বলে গেছে ওয়েট করতে, যেতে পারবো না এখন। স্টেশনে কোনো বাস আসে না, ট্যাক্সির দেখাও পাওয়া যাচ্ছে না। একটা দামি গাড়ি দাঁড়িয়ে আছে। তখনই ধ্বনি দিতে দিতে বড় দুই নেতাকে নিয়ে বেরিয়ে এলো পার্টির দাদারা। সঙ্গে আরো কয়েকজন নেতাদের সঙ্গে এসেছে। দাদাদের গাড়িতে তুলে বাকিরা রিকশায় করে স্টেশন ছেড়ে বেরিয়ে গেলে অর্ক প্রশ্নটা শুনতে পেল, কোথায় যাবেন? জলপাইগুড়ির হাকিমপাড়া। কাঁচা পাকা খোঁচা খোঁচা দাড়ি মুখ প্রৌঢ়কে উত্তর দিল অর্ক। প্রৌঢ় হাসল, এখানে নতুন মনে হচ্ছে। কি করে মনে হচ্ছে আপনার? এখানে যাওয়া আসা থাকলে বলতেন হাকিমপাড়ায়, এর আগে জলপাইগুড়ি শব্দটা জুড়তেন না। যাকগে, আপনার সামনে দুটো রাস্তা আছে। এক, প্ল্যাটফর্মের বেঞ্চিতে গিয়ে বসুন। ঘন্টা চারেক বাদে একটা বড় ট্রেন আসবে এই স্টেশনে, তখন কিছু রিক্সাওয়ালা পৌঁছে যাবে, তখন আপনি হাকিমপাড়ায় যেতে পারবেন। আর দ্বিতীয়টা খুব সহজ, পয়সা খরচ হবে না, সঙ্গে যখন কাঁধ ঝোলা ব্যাগ, তখন তো সমস্যাই নেই। হাঁটতে হাঁটতে চলে যান, মাইল আড়াই হাঁটতে হবে। 4 ঘন্টা বসে থাকার চেয়ে 2.5 মাইল হেঁটে যাওয়া শ্রেয় বলে মনে হলো অর্কর। সে হেসে বলল, অনেক ধন্যবাদ, আমি হেঁটেই যাব। ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই, আমি হেঁটেই ফিরবো। আপনার ইচ্ছে হলে সঙ্গে হাঁটতে পারেন। প্রৌঢ়ের পোশাক বলে দিচ্ছে তার আর্থিক অবস্থা ভালো নয়। পরনে ময়লাটে ধুতি আর রং ওঠা হ্যান্ডলুমের পাঞ্জাবি। এখন খুব কম বাঙালি পরে থাকেন। হাঁটা শুরু করে অর্ক জিজ্ঞাসা করল, এই স্টেশনে কি বেশি লোক আসা যাওয়া করে না? আগে খুব কম লোক এদিকে আসতো, এখন কয়েকটা ভালো ট্রেন রোড স্টেশনে দাঁড়ায় বলে মানুষ আসছে। জলপাইগুড়ির লোক ট্যাক্সিতে চড়ে না, শহরের মধ্যে তো নয়ই, রিকশাই একমাত্র ভরসা। আপনি কোথা থেকে এসেছেন? প্রৌঢ় তাকালেন। কলকাতা থেকে। অর্ক জবাব দিল, সে কি, আমি ভাবলাম শিলিগুড়ি থেকে এসেছেন।
কলকাতার কেউ আপনার মতো কাপড়ের কাঁধ ব্যাগ নিয়ে তো এখানে আসে না। প্রৌঢ় বললেন, আমি সম্ভবত আজই ফিরে যাব, খুব বেশি হলে আগামীকাল। মনে হচ্ছে আসাটা খুব জরুরি ছিল। হ্যাঁ। বেশ কিছুক্ষণ হাঁটার পরে ওরা একটা চওড়া পিচের রাস্তার সামনে এসে পৌঁছলো। প্রৌঢ় বললেন, বাঁ দিকে গেলে তিস্তা ব্রিজ এবং তারপরে ডুয়ার্স, ডান দিকে শিলিগুড়িতে যাওয়ার রাস্তা, সোজা জলপাইগুড়ির রাজবাড়ির পাশ দিয়ে রায়কোটপাড়া মানে শহরে পৌঁছাবেন। আপনার ইতিহাসে আগ্রহ আছে? অল্প স্বল্প। দেবী চৌধুরানীর নাম শুনেছেন? বঙ্কিমচন্দ্রের উপন্যাসের চরিত্র। হ্যাঁ, কিন্তু তিনি বাস্তবে ছিলেন। ডান পাশে একটু হাঁটলেই একটা কালীবাড়ি দেখতে পাবেন, দেবী চৌধুরানীর কালীবাড়ি। ওর চেহারা চরিত্র অন্য যে কোনো কালীবাড়ির থেকে আলাদা। সোজাই চলুন। প্রৌঢ় পা চালালেন। আপনার নাম শুনতে পারি? হাসলেন প্রৌঢ়। কি নাম বলবো? বাবা মা যে নাম রেখেছিলেন সেই নাম বললে কেউ আর আমাকে চিনতে পারে না। সেই নামটা হলো বলরাম দত্ত। কি নামে সবাই আপনাকে চেনে? রেড ক্রস দত্ত। মানে? অর্ক হকচকিয়ে গেল। ওই নামের যোগ্যতা আমার নেই, কেউ একজন শুরু করেছিল, সেটাই মুখে মুখে চাউর হয়ে চালু হয়ে গেছে। বলরাম দত্ত মাথা নাড়লেন। এটা কি করে হলো? জুনিয়র স্কুলে মাস্টারি করতাম, নুন আনতে পান্তা ফুরিয়ে যেত। চাকরির শেষ দিকে একদিন জলপাইগুড়ির হাসপাতালের সামনে দিয়ে যেতে যেতে দেখলাম একটি বউ হাউমাউ করে কাঁদছে। হাসপাতালের সামনে নতুন দৃশ্য নয়, কেউ মারা গেলে মানুষ ওইভাবে কাঁদে, কিন্তু শুনলাম কান্নার কারণ অন্য। হাসপাতাল বলছে পেশেন্টকে এখনই শিলিগুড়ির মেডিকেল কলেজে নিয়ে যেতে, এখানে তার চিকিৎসা করা সম্ভব নয়। অথচ পেশেন্ট পার্টির কাছে অ্যাম্বুলেন্সে করে শিলিগুড়ি নিয়ে যাওয়ার টাকা নেই। মৃত্যু অনিবার্য বলে বউটি কাঁদছে তার স্বামীর জন্য। দেখে মন খারাপ হয়ে গেল। কিরকম ঘোর লাগলো মনে। ৮ ঘন্টার মধ্যে ধারধুর করে টাকা জোগাড় করে পেশেন্ট আর তার বউকে নিয়ে শিলিগুড়িতে চলে গেলাম। জমে আর ডাক্তারের মধ্যে যুদ্ধে শেষ পর্যন্ত জম হেরে গেল। হাসপাতালের পরিচিত কয়েকজনকে পেয়ে গেলাম। একটা ওষুধের দোকান মালিক, যিনি আমার ছাত্রের বাবা, পাশে দাঁড়ালেন। ছেলেটি সুস্থ হলো। ৬,৫০০ টাকার বোঝা আমার ওপর চাপিয়ে হাত ধরে কৃতজ্ঞতা জানালো। ওর বউয়ের কাছে আমি তখন ঈশ্বরের মতো। কিন্তু কি বলবো ভাই, বাড়ি ঘর ছেড়ে হাসপাতালে পড়ে আছি। ৬,৫০০ টাকা আমার কাছে অনেক টাকা, কিন্তু তা সত্ত্বেও যে তৃপ্তি পেয়েছিলাম তার কোনো বিকল্প জীবনে পাইনি। অর্ক জিজ্ঞাসা করল, ওরা আপনাকে টাকাটা শোধ করেনি? কি করে করবে? কোনো রকমে যাদের দিন চলে তাদের পক্ষে কি সম্ভব? আমাদের দেশে গরিবদের অসুখ বিসুখ হলে চিকিৎসা করানো বিলাসিতা, কিন্তু আমি মুশকিলে পড়লাম। বলরাম বাবু হাসলেন। কিরকম? অনেকে এসে আমাকে অনুরোধ করতে লাগলো, প্রত্যেকের কোনো আত্মীয়ের অসুখ বিসুখ। জলপাইগুড়ির হাসপাতালে চিকিৎসা হচ্ছে না, এমনকি সেখানকার ইসিজি মেশিনও খারাপ। ডাক্তাররা পাঠাচ্ছে নার্সিং হোমে, সেখানে গিয়ে চিকিৎসা করানোর সামর্থ্য তাদের নেই। না না বললেও কেস খারাপ দেখলে রাজি হয়ে যেতাম। বললাম, যা খরচ হবে তা আপনারা জোগাড় করে আনুন, চিকিৎসা যাতে ভালোভাবে হয় সেটা আমি দেখব। তবু শেষ মুহূর্তে আটকে গেল পকেট থেকে টাকা বের করতে। তখন একজনের পরামর্শে শহরের ধনী ব্যবসায়ীদের কাছে আবেদন করলাম। 10 জনের মধ্যে একজন সাহায্যের হাত বাড়ালেন, কিন্তু ততদিনে আমার নাম হয়ে গেছে রেড ক্রস দত্ত। বলরাম বললেন, কিন্তু এসব করলে আপনার নিজের সংসার কি করে চলবে? আমার সংসারে আমি ছাড়া আর কেউ নেই, বিয়ে করিনি, মাও চলে গিয়েছেন। তবে যাদের আর্থিক সামর্থ্য আছে অথচ লোকবল নেই, জানাশোনা কম, তারা নিজেরাই খুশি হয়ে আমাকে কিছু দেন।
আর ডাক্তাররা তো বটেই, জলপাইগুড়ি শিলিগুড়ির হাসপাতালের স্টাফরাও আমাকে এখন সাহায্য করেন। ওরা সব জেনে গেছেন। বলরাম বললেন, এই তো আলিপুরদুয়ার থেকে একজন এসেছিল তার মাকে নিয়ে। গল ব্লাডারে পাথর হয়েছিল, অপারেশন করিয়ে আজ ফিরে গেলেন। ওদের পৌঁছে দিতে স্টেশনে এসেছিলাম। আপনি কোন পাড়ায় থাকেন? সেন পাড়ায়। আমার মনে হয় এখানে রিক্সা পেয়ে যাবেন। ওই তো একটা আসছে, ডান দিকে জলপাইগুড়ির রাজবাড়ি, আর একটু এগিয়ে বাঁ দিকে চলে যাব। ভালো থাকবেন। বলরাম বাবু রিক্সাওয়ালাকে বললেন হাকিম পাড়ায় যেতে। রিক্সাওয়ালা বিন্দুমাত্র আপত্তি করল না। অর্ক জিজ্ঞাসা করল, কত ভাড়া দিতে হবে? রিক্সাওয়ালা হাসল, রেড ক্রস দার লোক আপনি, বেশি ভাড়া কি নিতে পারি? বিদায় নিয়ে রিক্সায় ওঠার কিছুক্ষণ পরে অর্ক জিজ্ঞাসা করল, তুমি ওকে চিনলে কি করে? কি বলছেন বাবু, চিনব না? আমাদের অসুখ হলে উনি ছাড়া আর কে আছেন এখানে? রিক্সা চলছে। হঠাৎ অর্কর মনে হলো যেসব রাজনৈতিক দল এবং তাদের নেতারা দেশ সেবার কথা বলেন, নিজের এবং দলের কর্মীদের স্বার্থ ঠিকঠাক রেখে মানুষের উপকার করতে বক্তৃতা দেন, তারা হয় বলরামদের দলে টানতে চাইবেন, নয় এড়িয়ে চলবেন। দারিদ্র্য সীমার নিচে যারা বাস করেন তারা প্রয়োজনে ছুটে যাবে বলরাম বাবুদের কাছে, কিন্তু তাদের বিপদের সময় কজন পাশে দাঁড়াবে তাতে খুব সন্দেহ থাকছে। ডান দিকের লম্বা বাড়িগুলো যে হাসপাতাল তা বুঝতে অসুবিধে হলো না। কেমন গুম হয়ে আছে চারধার। একটা মজা খালের ওপর ছোট ব্রিজ, দেখলেই বোঝা যায় খুব নোংরা। নিশ্চয় নিয়মিত মশারা ডিম পাড়ে ওখানে। সেটা পার হয়ে এসে রিক্সাওয়ালা জিজ্ঞাসা করল, বাবু হাকিম পাড়ার কোনখানে যাবেন? তিস্তার চরের কাছের বাড়ি। রিক্সা দাঁড় করিয়ে লোকটা হাসল, হাকিম পাড়ার একটা দিক তো তিস্তার পাড়েই, কার বাড়ি বলুন তো? অর্ক বুঝলো বাবার নাম বললে কোনো কাজ হবে না। সে বলল, যার বাড়ি তিনি বেঁচে নেই, মহিতোষ মিত্র। রিক্সাওয়ালা রাস্তার পাশে দাঁড়ানো এক বৃদ্ধাকে নামটা বলতেই তিনি বললেন, উনি তো বহুদিন আগে দেহ রেখেছেন, তবে ওর বিধবা স্ত্রী এখনো আছেন বলে শুনেছি। তুমি বাঁদিকে রাস্তা ধরো। বিপুল ব্যানার্জির বাড়ি ছাড়িয়ে রাস্তা যখন বাঁদিকে জেলা স্কুলে বাঁক নিচ্ছে তখনই দেখতে পাবে ডান দিকে একটা গলি আছে যেটা টাউন ক্লাবের দিকে গেছে। ওই গলিতে ঢোকার পরে বাঁদিকের দ্বিতীয় বাড়ি। রিক্সাওয়ালা প্যাডেল ঘোরালো। অর্ক মাথা নাড়ল। বাবার কাছে শুনেছিল এই শহরে ঠাকুরদার বাবা শরীর শেখর দীর্ঘকাল ছিলেন, তাকে সবারই চেনার কথা। তুলনায় ঠাকুরদা বেশি বছর থাকেননি, তবু ওই বৃদ্ধ চিনতে পারলেন। এরা বোধহয় অনিমেষ মিত্রকে চিনতে পারবেন না। একটা গাছপালা ঘেরা বাড়ির সামনে রিক্সাওয়ালা দাঁড়ালো। অর্ক মনে করতে পারছিল না তার স্মৃতিতে ঝাপসা হয়ে আছে একটা লোহার গেট, যেটা খুলে ভেতরে ঢুকতে হয়। সে জিজ্ঞাসা করল, এই বাড়ি? হ্যাঁ। রিক্সাওয়ালা বলল, কত দিতে হবে তোমাকে? কি বলবো, 5টা টাকা দিন। টাকাটা দিয়ে অর্ক এগোলো। এদিকে কোনো গেট নেই। সোজা হেঁটে সে বাড়ির ভেতরের বাগানে পৌঁছে গেল। ডান দিকে উঁচু লম্বা বারান্দা, এবার চেনা চেনা মনে হলো। হঠাৎ কানে এলো মহিলা কণ্ঠে চিৎকার, কে কে ওখানে? না বলে কয়ে ভেতরে চলে এসেছে। থতমত খেয়ে দেখল অর্ক বেশ জীর্ণ একজন বৃদ্ধা বারান্দার প্রান্তে এসে তার দিকে তাকিয়ে চিৎকার করে কথাগুলো বললেন। সে দুপা এগিয়ে গিয়ে অনুমান করল ইনি ছোট ঠাকুমা, কিন্তু সে কথা বলার আগেই
ওপাশের ঘর থেকে বেরিয়ে এলো মাধবীলতা। অর্ককে দেখে তার মুখে হাসি ফুটে উঠলেও হঠাৎ গম্ভীর হয়ে ছোট মাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? কি আবার হবে? এদিকে তো গেট নেই। একটা কাঠের দরজা ছিল, যেটা 3 বছর আগে চুরি হয়ে গিয়েছে। এতদিন রাত বিরেতে চোর আসতো নারকোল চুরি করতে, এখন দিন দুপুরে উটকো লোক ঢুকে পড়েছে। কথাগুলোতে ছোট মার যাবতীয় বিরক্তি ঝরে পড়ল। এত কথা বলছি, দেখো না, জেঠু জগন্নাথ হয়ে দাঁড়িয়ে আছে। মাধবীলতা কপট ধমক দিল, এই, এদিকে এসো। অর্ক সামনে আসতেই আবার হুকুম হলো, ওকে প্রণাম করো। ছোট মা ছুটে হাত সামনে বাড়িয়ে 1 পা পিছিয়ে গেলেন। না না, এসবের কোনো দরকার নেই, তুমি এখান থেকে বিদায় হও। এবার মাধবীলতা হেসে ফেলল, এই, তুই নিজের পরিচয় দিতে পারছিস না? সুযোগই তো পাচ্ছি না। তারপর ছোট মার দিকে তাকিয়ে বলল, আমি অর্ক, এইমাত্র কলকাতা থেকে এসেছি। অ্যাঁ? ছোট মায়ের চোখ কপালে উঠল, তুমি অর্ক? ততক্ষণে অর্ক প্রণাম সেরে নিয়েছে। ছি ছি ছি, চিনতে না পেরে কি সব কথা বললাম, আর চিনবই বা কি করে? কোনো সম্পর্ক তো রাখোনি, আমার কি দোষ? বাপ মা আসতে পারেনি ঠিক আছে, তুমি তো আসতে পারতে, সেই কত ছোট অবস্থায় দেখেছিলাম। হঠাৎ গলা ভিজে গেল ছোট মার। বাবা কোথায়? অর্ক জিজ্ঞাসা করল। খাটে শুয়ে বই পড়ছে, তার বাবার পছন্দের বই। মাধবীলতা হাসল। ছোট মা বললেন, যাও, ভেতরে গিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে জামা কাপড় বদলে নাও। ট্রেনের কাপড় পরে ঘরে থাকতে নেই। তুমি ওকে কিছু খেতে দাও। মাধবীলতার পাশাপাশি যেতে যেতে অর্ক নিচু গলায় জিজ্ঞাসা করল, খুব পিট পিটে তাই না? চুপ, ধমক দিল মাধবীলতা, একদম না। ঘরে ঢুকে অর্ক বলল, আমার সবকিছু ঝাপসা মনে পড়ছে। অনিমেষ শুয়েছিল, উঠে বসল। যাক, আসতে পারলি শেষ পর্যন্ত। একটা চেয়ারে বসলো অর্ক, তারপর বলল, মা যা তাগাদা দিচ্ছিল, তাতে না আসাটা, যাগ্গে, কি ব্যাপার বলো তো? মাধবীলতা বলল, এখনই সব জানতে হবে? চল, তোকে বাথরুম দেখিয়ে দিচ্ছি। হাত মুখ ধুয়ে পোশাক পাল্টে নে, ধীরে সুস্থে কথা হবে। অর্ক তাকালো, মনে হচ্ছে বেশ গুরুতর ব্যাপার। অনিমেষ বলল, আজ রাত্রে তোকে আমার সঙ্গে উকিলের বাড়িতে যেতে হবে। রাত্রে অসম্ভব, আমি তো সন্ধ্যের ট্রেন ধরে ফিরে যাব। অর্ক গলা তুলে বলল। অনিমেষ অবাক হয়ে ছেলের দিকে তাকালো, তুই আজই চলে যাবি, তাহলে এলি কেন? মা বলেছিল সকালে এসে কি সব কাজ আছে তা করে বিকেলে ফিরে যাস। কি মা, তুমি এ কথা বলনি? মাধবীলতা বলল, হ্যাঁ বলেছিলাম, কিন্তু এ কথাও বলেছিলাম যে কবে আসতে হবে তা তোকে জানিয়ে দেব। আজ সেই দিন নয়। কাজটা কি? অর্ক জানতে চাইল। এসব কথা পরে ধীরে সুস্থে আলোচনা করলে ভালো হয় না? মাধবীলতা বলল, আগে হাত মুখ ধুয়ে নিবি, চল, আমি চা খাবার করি। অর্ক মাথা নাড়ল, এখন কিছু খাবো না। মাধবীলতার কপালে ভাঁজ পড়ল। কেন? নিউ জলপাইগুড়ি স্টেশনে পুরি তরকারি আর চা খেয়ে নিয়েছি। অর্ক বলল, খুলে বলো তো কাজটা কি? মাধবীলতা অনিমেষের দিকে তাকালো। অনিমেষ বলল, যা বলার তুমিই বলো, আমার এখন কথা বলতে ভালো লাগছে না। মাধবীলতা বলল, তোর ছোট ঠাকুমাকে তো দেখলি, এত বড় বাড়িতে ওর পক্ষে আর একা থাকা সম্ভব নয়। এই বাড়ি বিক্রি করতে হবে। বিক্রির সময় এই বাড়ির আইনসম্মত মালিক চাই। উনি নিজে সেটা হতে চাইছেন না, উনি চাইছেন তোর নামে মালিকানা লিখে দিতে। গম্ভীর হয়ে শুনছিল অর্ক,
তারপর জিজ্ঞাসা করলো, আমি কেন? বাবা তো রয়েছে, বাবার নামে লিখে দিতে বলো। অনিমেষ আবার শুয়ে পড়ল। সেদিকে আর চোখে দেখে নিয়ে মাধবীলতা বলল, তোর ঠাকুরদার তেমন ইচ্ছে ছিল না। কথাটা তোমরা জানলে কি করে? তোর ছোট ঠাকুমা বলেছেন। মাথা নাড়ল অর্ক। তোমরা আমাকে এসবের মধ্যে জড়িও না। তার মানে? মাধবীলতা অবাক হলো। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ছোট ঠাকুমা আমাকে মালিকানা দিচ্ছেন যাতে এই বাড়ি বিক্রি করে দিতে পারি। আমার কোনো মতামত থাকছে না মালিক হওয়া সত্ত্বেও। নিজেকে পুতুল ভাবতে আমি রাজি নই মা। অর্ক বলল, পুতুল? কি বলছিস তুই? মাধবীলতার শরীরে কাঁপুনি এলো। নয়তো কি, আমি মালিক হব আর তোমরা আমাকে দিয়ে বাড়ি বিক্রি করাবে? আমার অন্য প্ল্যান থাকলেও করতে পারবো না। অর্ক বলল, কি প্ল্যান? অনিমেষ আবার উঠে বসল। এই তো শুনলাম, ভাবার সময় পেলে ভেবে বলবো। বেশ, তোমার ছোট ঠাকুমার কথা ভেবে আমাদের জানাও। তুই কি ভাবছিস বাড়ি বিক্রির টাকা আমরা ভোগ করব? হঠাৎ চিৎকার করে জিজ্ঞাসা করলো মাধবীলতা। আমি কিছুই ভাবিনি, বললাম তো, ভাবার সুযোগও পাইনি। অর্ক মাথা নাড়ল। অনিমেষ ছেলেকে বোঝাতে চাইল, ওই টাকায় একটা ছোট ফ্ল্যাট কিনে দেওয়া হবে ছোট মাকে। বাকি টাকা ওর নামেই ব্যাংকে রাখা হবে, যাতে সুদে ওর দিব্যি চলে যাবে। বুঝতে পেরেছিস? তাহলে একটা সহজ ব্যাপারকে তোমরা জটিল করছো কেন? অর্ক তাকালো। জটিল করছি? উত্তপ্ত হলো অনিমেষ। ঠাকুরদার বাড়ি ছোট ঠাকুমা পেয়েছেন, তিনি মালিক হিসেবে বিক্রি করে দিলে তোমরা পাশে দাঁড়িয়ে যা যা করতে চাও করে দিতে পারো। তা না করে আমাকে শিখণ্ডীর মতো দাঁড় করাচ্ছ কেন? অর্ক কথাগুলো বলতেই মাধবীলতা চিৎকার করলো, অর্ক! তার গলা শিরা ফুলে উঠেছিল। মাথা ঘুরে যেতেই সে বিছানার ওপর টলতে টলতে বসে পড়ল। অনিমেষ চেঁচিয়ে উঠল, লতা! অর্ক দৌড়ে এলো মায়ের কাছে। শুয়ে পড়ো, তুমি অযথা উত্তেজিত হচ্ছ। মাধবীলতাকে বিছানায় শুইয়ে দিল সে। জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করছিল মাধবীলতা, মুখ রক্তশূন্য। অর্ক অনিমেষের দিকে তাকালো। এই পাড়ায় ডাক্তার পাওয়া যাবে? অনিমেষ জবাব না দিয়ে ক্রাচে ভর করে নিচে নামল। ততক্ষণে শ্বাস স্বাভাবিক হয়ে এসেছে। মাধবীলতা হাত নেড়ে নিষেধ করল। অনিমেষ বলল, লতা, তুমি চুপ করে শুয়ে থাকো, আমি ডাক্তার ডেকে আনছি, একবার দেখানো দরকার। মাধবীলতা এবার উঠে বসল। না, দরকার নেই, আমি এখন ঠিক আছি। তারপর ছেলের দিকে তাকিয়ে বলল, তুই যা, হাত মুখ ধুয়ে নে, তুমি ওকে বাথরুমটা দেখিয়ে দাও। অর্ক বলল, না না, আমি দেখে নিচ্ছি। অর্ক ঘর থেকে বেরিয়ে গেলে মাধবীলতার পাশে বসল অনিমেষ। সত্যি করে বলো তো, এখন কোথাও কষ্ট নেই তো? অনিমেষের গলার স্বরে চোখ তুলল মাধবীলতা। তারপর তার ঠোঁটে হাসি ফুটল। অনেকটা ভালো লাগছে। তখন চোখের সামনে অন্ধকার নেমে এসেছিল। প্লিজ, তুমি এত উত্তেজিত হয়েও না। তোমার কিছু হয়ে গেলে আমি কি করতে পারবো বলো? ভাবলেই পৃথিবীটা কিরকম ফাঁকা হয়ে যায়। অনিমেষ গাঢ় স্বরে বলল। একটা লাভ হলো, মাধবীলতা বলল। লাভ মানে? ওরকম না হলে তোমার এই কথাগুলো শুনতে পেতাম না। আজকাল আমরা কথা বললে শুধু কাজের কথাই বলি, তাই না? মাধবীলতা বলল, কিন্তু আমার মনে হচ্ছে অর্কর কিছু একটা হয়েছে। যে ছেলে এতগুলো বছর মুখ বুজে থাকতো, সে আজ কি কথা শোনালো? অনিমেষ বলল, ছেড়ে দাও, আমার মনে হয় ওকে আজ বাড়ির ব্যাপারে কথা বলার দরকার নেই।